মনোবল ফেরানো বড় চ্যালেঞ্জ, দায়িত্ব পালনে বাধায় কঠোর হচ্ছে পুলিশ, এখনো কাটেনি জনবল সরঞ্জাম সংকট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ অব্যাহতের ঘোষণা এনসিপির, ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান। মিয়ানমারে ত্রাণের পথ খুললে মিলতে পারে জাতিসংঘের বাড়তি সুবিধা, নিরাপত্তা যাচাইয়ের তাগিদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আসলাম। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। গণ অভ্যুত্থানের 8 মাস পরও আসামি ধরতে বাধা, থানা ভাঙচুর সহ নানা কারণে চ্যালেঞ্জের মুখে পুলিশের মনোবল, বলছেন অপরাধ বিশ্লেষকেরা। তবে মাঠ কর্মকর্তারা বলছেন, বদলি হওয়া অনেক সদস্যই রাজধানীর কর্মপন্থায় অভ্যস্ত নন, এটিও অপরাধ দমনে অন্তরায়। এদিকে 5 আগস্টের পর যে জনবল ও সরঞ্জাম সংকট তৈরি হয় তা এখনও পুরোপুরি কাটেনি। জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। শেখ হাসিনার পতনের পর তাই ঢেলে সাজানো হয় পুরো ব্যবস্থা, রদবদল করা হয় বাহিনীর সব দপ্তরে। তবে এখনও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে পুলিশ সদস্যদের। আসামি ধরতে গিয়ে বাধার মুখে পড়া থেকে শুরু করে মারধর, এমনকি থানা ভাঙচুরের ঘটনাও ঘটছে। এমন বাস্তবতায় পুলিশের মনোবল ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। পুলিশের এই ঢাকার অপরাধ পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের বৈশিষ্ট্য, অপরাধের ধরনের প্রেক্ষাপট বিবেচনা করে এখানে সোর্সগুলোকে অ্যাক্টিভ করা প্রয়োজন। বাহিনীর মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, ঢাকায় বদলে হওয়া বেশিরভাগ পুলিশ দীর্ঘদিন জেলা পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। রাজধানীতে কাজের ধরনের সঙ্গে অভ্যস্ত নন অনেকেই। এটি মাথায় রেখেই কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে। যারা সমাজের সচেতন ভালো মানুষ তারা আক্রমণ করছে না, এখানে যারা অপরাধী, যারা সুবিধাভোগী তারাই কিন্তু চেষ্টা করছে পুলিশের মনোবল ভাঙার জন্য, কিন্তু পুলিশের মনোবল একটুও ভাঙেনি। কেউ যদি মব সৃষ্টি করে কোনো অন্তরায় সৃষ্টি করতে চায়, তো আমরা আইনের মধ্যে থেকেই আমরা সেসব গোষ্ঠীর বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। পুলিশ সদর দপ্তর বলছে, পুলিশের কাজে বাধা, মব সৃষ্টি করে হামলার ঘটনা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে সদস্যরা। পুলিশ যখন দায়িত্ব পালন করে তখন কিন্তু অনেক চ্যালেঞ্জ নিয়ে কিন্তু তাকে দায়িত্ব পালন করতে হয়। পুলিশের উপর যদি পাল্টা আঘাত আসে, রাইট অফ সেলফ ডিফেন্সেরও তো একটি কথা রয়েছে। এর বাইরে পুলিশের উপর যদি পাল্টা আঘাত আসে, আইনগতভাবে যেটি করা দরকার সেটি আমরা গ্রহণ করব। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে জনবল আর লজিস্টিক সংকট তৈরি হয়েছিল তা এখনও পুরোপুরি কাটেনি, যদিও সংকট সমাধানে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে সরকার। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতাকে সাথে নিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে এনসিপি। শুক্রবার রাতে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেন এনসিপির নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয়, তারা গণহত্যায় অভিযুক্ত। জুলাই হত্যাকাণ্ডের বিচার চলা অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি এনসিপির। এ ব্যাপারে সব দলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বানও জানান নাহিদ। সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, বিদেশি শক্তিগুলো স্বৈরাচারী দলটিকে পুনর্বাসনের চেষ্টা করছে। রাজনীতিবিদরাই নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সেই জায়গায় আমরা সন্দিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতাবিধি বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও গণ অধিকার পরিষদ। এ সময় তারা দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধে সকল রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান জানায়। এদিকে আজ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল বের করে ইনকিলাব মঞ্চ।
আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের গ্রেফতারের দাবি জানান আন্দোলনকারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, আওয়ামী লীগ নিয়ে যদি আগামী নির্বাচন হয় তাহলে চরম পরিণতি ভোগ করতে হবে। ষড়যন্ত্র করে আবারও ক্ষমতা দখল করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। 2.5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে, 2.5 থেকে 3 বছর। এরপরে আওয়ামী লীগ বিরোধী দলে থেকে ভারতকে সাথে নিয়ে, ইসরায়েলকে সাথে নিয়ে এমন ষড়যন্ত্র করবে, 3 বছরের মাথায় বিএনপিকে লাথি মেরে ক্ষমতা থেকে সরিয়ে দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। পরে লাইব্রেরির সামনে সমাবেশ করে বক্তারা বলেন, দেশে ক্ষমতা জনতামুখী হতে হবে। কোনো দল আওয়ামী লীগের পুনর্বাসন চাইলে তাদের 5 আগস্টের মতো পরিণতি হবে। আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আমরা চাই আওয়ামী লীগের বিচার হোক। এইটা যদি কোনো ধরনের যদি কিন্তু ছাড়া, যারা তাদেরকে রাজনীতির পথ আবার দেখাতে চাবে তারাও যেন বাংলাদেশে আর না থাকতে পারে এবং তাদের ঠিকানাও যেন বাংলাদেশে না হয়। আওয়ামী লীগের বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের খুনিদের, গণহত্যাকারীদের অনতিবিলম্বে বিচার করতে হবে। শুক্রবার বিকেলে বিজয়নগরে নিজ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। সকল রাজনৈতিক দলকে আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। 12 দিন আগের ঘটনা, কেন তোমরা যখন ডাকলো সেদিন কেন এসে প্রেস ব্রিফিং করলো না? ওই সেনাবাহিনীটা আমাদের ডাকে না, তোমাদের কেন ডাকে? ভাগ বটারাই মেনে নাই, এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ। সমস্ত রাজনৈতিক দলগুলো যদি 4 প্যানেল নিয়ে আগামীকালকে রাজপথে নামে, 24 ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে। এদিকে মিরপুর 10 নম্বরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র জনতা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যার ফলে পালিয়ে যাওয়া স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। তার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। ইফতার মাহফিলে যোগ দেন বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী ও পেশাজীবীরা। তাদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, অথচ রাজনৈতিক উদ্দেশ্যে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সারা দেশে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। স্বৈরাচারী সরকারের আমলে সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করে নানা অন্যায় কাজের বৈধতা দিয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। 3 কোটি ভোটার সহ কেউ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ চান না জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেছেন, জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের সমর্থক, তাদের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। শুক্রবার বিকেলে রংপুরের সেনপাড়ায় নিজের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জিএম কাদের বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনগণের যে প্রত্যাশা ছিল তা ধূলিসাৎ হয়েছে। বর্তমান সরকার দেশের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পুলিশের মনোবল ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজনীতির আগে দেশের সার্বিক নিরাপত্তা কাঠামোকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার ইচ্ছা মতো যেটা হাসিনা করতে চেয়েছিল, এই হাসিনার ফেসিবাদী এখন আবার দেখছি যে অর্ধেক লোককে বাদ দিয়ে ইলেকশন করবে জোর করে, এবং জোর করে আমাদেরকে নিয়ে আসবে, কাউকে জোর করে বাদ দেবে। এনারা এখন জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে ইলেকশন করবে। এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না। এই ইলেকশনের দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এবং দেশ আরও সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থা চলে যাবে। রাজনৈতিক দল এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো সহযোগিতা করলে জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যেই। এই তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তিনি অভিযোগ করেন, এদেশের মানুষ যতবার আওয়ামী লীগকে বিশ্বাস করেছে ততবারই দলটি বিরোধীদের নিধন করেছে। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এই দোয়া মাহফিল ও আলোচনার আয়োজন করে নৌফেল সোসাইটি। এতে যোগ দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আলোচনায় তিনি অভিযোগ করেন, 1972 ও 75 সালে দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে এবং সেখান থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে কোনো শুদ্ধ শুদ্ধ আওয়ামী লীগ বলতে কিছু নেই। মূলত একটি ফেসিবাদী একটি অর্গান, এবং আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়। এটা মূলত এখানে বিদেশ থেকে ট্রান্সপ্ল্যান্টেড একটা শক্তি। এই নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে। অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিজেদের ভেতরে কোন্দলে জড়িয়ে না থাকার তাগিদ দিয়েছেন মাহফুজ আলম। জানান, সংস্কার কার্যক্রম চলছে, নির্বাচন হবে সঠিক সময়। নির্বাচন প্রশ্ন মোটামুটি একটি ঐকমত্যের জায়গায় এসে পৌঁছেছে। যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করে এবং রাষ্ট্রের যে অর্গানগুলো আছে তারা যদি দায়িত্বশীল আচরণ করে, সহযোগিতামূলক আচরণ করে এবং স্যাবোটেজ বন্ধ করে, আমরা আশা করি সঠিক সময়ে নির্বাচন সংগঠিত হবে এবং নির্বাচন সংগঠিত হওয়ার আগেই বিচার এবং সংস্কারের কাজ দৃশ্যমান হবে। নির্বাচনের আগেই জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার প্রক্রিয়া দৃশ্যমান হবে বলেও জানান উপদেষ্টা মাহফুজ আলম। নেতৃত্বের আসনে বারবার সময়। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ করা ও গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে যোগ দেয় হাজারো মানুষ। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও জানান বক্তারা। ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষের উপর ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে যোগ দেয় হাজারো মানুষ। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হয় এ বিক্ষোভ। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে আবারও গণঅভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব। ছাত্র জনতার রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার নাম নিশানা এদেশের মানুষ বরদাস্ত করবে না। সমাবেশে গাজায় হামলা বন্ধের পাশাপাশি ফিলিস্তিন রক্ষায় বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহের আহ্বান জানানো হয়। এছাড়া ভারতে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদ জানান নেতারা। আমেরিকার পলিসির কারণে আজকে এই যে ইসরায়েল এই সুযোগটা পাচ্ছে। এই হত্যা যে কোনো মূল্য বন্ধ করুক, আর মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো এরকম নীরব ভূমিকা পালন করতে পারে না। ফিলিস্তিনের মুসলমানের উপর যে নির্যাতন শুরু করেছেন, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে। আজকে গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে বলবো, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বায়তুল মোকাররম এলাকায় মোতায়েন ছিল পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের করিডোর দিয়ে মিয়ানমারে ত্রাণ পাঠানো গেলে রোহিঙ্গা প্রশ্নে জাতিসংঘের কাছ থেকে মিলতে পারে বাড়তি সুবিধা। তবে এক্ষেত্রে দেশটির পরিস্থিতি নিবিড়ভাবে খতিয়ে দেখতে বলছেন বিশ্লেষকেরা। পাশাপাশি দিচ্ছেন ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শও। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মিয়ানমারের আরাকানে ত্রাণ পাঠাতে বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোরের প্রস্তাব দেন তিনি। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন,
গত ৮ বছরে রোহিঙ্গা সংকট সমাধানে সফল হয়নি বাংলাদেশ। এমন অবস্থায় জাতিসংঘ মহাসচিবের প্রস্তাব বিবেচনা করা যেতেই পারে। এটা একটা নতুন এক্সপেরিমেন্ট হতে পারে এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য। জাতিসংঘের মহাসচিব বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। আমার ধারণা এই উদ্যোগে যদি আমরা সহযোগী হতে পারি তাহলে জাতিসংঘের কাছ থেকে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে হয়তো আমরা আরেকটু বাড়তি সুযোগ বা বাড়তি সুবিধা পাওয়ার একটা সম্ভাবনা আছে, যদি সেটাকে আমরা কূটনৈতিকভাবে ব্যবহার করতে পারি। তবে নিরাপত্তা বিশ্লেষক শাফকাত মুনির বলছেন, করিডোর কেন প্রয়োজন এবং নিরাপত্তা কে দেবে সেসব আগে নিশ্চিত হতে হবে। ভূ রাজনৈতিক দিকগুলো পর্যালোচনা করতে হবে। মিয়ানমারে বর্তমানে যেরকম একটা বিস্ফোরণমুখ পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি, অভ্যন্তরীণ সংঘাত, গৃহযুদ্ধ, যেটাই আমরা বলি না কেন, সেরকম একটি পরিস্থিতিতে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর বা এই ধরনের যে আলোচনাগুলো এসছে সেটাকে সার্বিকভাবে আমাদেরকে বিবেচনা করতে হবে এবং আমাদের দেখতে হবে এটাতে আমাদের জাতীয় স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা হচ্ছে কিনা, এবং দ্বিতীয়ত আমাদের যেটা লক্ষ্য যে আমরা কি এই বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের দেশে ফেরত পাঠাতে পারছি কিনা। কিন্তু রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকার ওপর আস্থা রাখতে পারছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। গুরুত্ব দেওয়া দরকার যেসব দেশ আসলেই ক্ষমতা রাখে, এমনকি আমি যদি বলি যুক্তরাষ্ট্র, ঠিক একইভাবে চীন তো আছেই, আমি মনে করি ভারতও ভূমিকা রাখতে পারে। সেই দেশগুলো আরও গুরুত্বপূর্ণ এই সমাধানের। যার ক্ষমতা খুব একটা নেই তার পিছনে যদি আমি ছুটি, তাহলে যাদের ক্ষমতা আছে তারা হয়তো পিছপা হয়ে যেতে পারে। তারা হয়তো বলবে যে যাক বাংলাদেশ যাচ্ছে জাতিসংঘ, ঠিক আমরা তাহলে আর এই ব্যাপারে আর কোনো নজর দিব না। মানবিক করিডোর নিয়ে বিশেষজ্ঞ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মত নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এপ্রিলে আবারও বাড়তে পারে উড়োজাহাজ ভাড়া। কিছু ট্রাভেল এজেন্ট, এয়ারলাইন্স সরকারি নির্দেশনা না মানায় তৈরি হয়েছে এই শঙ্কা। এর আগে পাসপোর্টের বিপরীতে বুকিংয়ের বাধ্যবাধকতায় কমে মজুতদারি, এতে টিকিটের দামও কমে যায় 1 লাখ টাকা পর্যন্ত। সেই সুবাতাস ধরে রাখতে কঠোর নজরদারির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাসপোর্টের কপি দিয়ে বিমানের টিকিট বুকিং করার নির্দেশনা আসে 11 ফেব্রুয়ারি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনার পরই উড়োজাহাজের ভাড়া চোখে পড়ার মতো কমে যায়। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের দাবি, নতুন নিয়মের পর আগে থেকেই ব্লক করে রাখা টিকিট বাজারে ছেড়ে দেয় বিভিন্ন সংস্থা। বিমান সংস্থাগুলো পরে প্রতিযোগিতায় কমে দাম। গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যের টিকিটের দাম বেড়ে হয়েছিল সর্বোচ্চ 1,90,000 টাকা পর্যন্ত। এখন 1,20,000 টাকা কমে টিকিট মিলছে 50,000 টাকায়। এমনকি 35,000 টাকায় কিছু বিমান সংস্থা দাম্মাম ও রিয়াদ যাওয়ার টিকিট দিচ্ছে। তবে রমজানে এমনিতেই ভাড়া কমে বলে দাবি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। যাত্রীর প্রেশার কম, সুতরাং ভাড়া একটু কমবে। ওই যে সৌদিকে ভিসা দিচ্ছে না, উমরা ভিসা মনে হয় এখন বন্ধ। সিদ্ধান্তের ফলে নাম ছাড়া বুকিং এর পরিমাণ অনেক কমে গিয়েছে, সম্পূর্ণ এখনো বন্ধ হয় নাই। আমরা জানতে পেরেছি অনেকগুলো এয়ারলাইন্স এখনো সেই সিদ্ধান্ত মানে নাই এবং তারা পূর্বের ন্যায় প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। তাদের সাথে কিছু কিছু এজেন্সিও এই কাজগুলো করে। তো এই জায়গাটাকে সরকারকে দেখতে হবে যাতে সবাই সিদ্ধান্তটা মানে। ট্রাভেল এজেন্ট ও রিক্রুটিং এজেন্টরা যোগ সাহায্য সে যেন টিকিটের ভাড়া বাড়াতে না পারে তা নিশ্চিত করার তাগিদ অভিবাসন বিশেষজ্ঞের। এইটা নিয়ন্ত্রণ করাও সম্ভব যদি আমরা এটা অনলাইন হোক এবং বিশেষ করে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে একটা ভালো সমঝোতা থাকে। অনলাইনে আমরা মনিটর করতে পারি যে একটা রুটে নর্মালি কোন প্রাইসটা থাকে এবং কোন প্রাইসে অ্যাকচুয়ালি টিকিটটা কেনা হচ্ছে। আটাব জানায় দেশে বৈধ ট্রাভেল এজেন্সি আছে 5,500, কিন্তু টিকিট ব্লকের অভিযোগ আছে 40 থেকে 50টির বিরুদ্ধে। সিন্ডিকেট ভাঙার তাগিদ আটাবের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জে লাখো মানুষের জীবন জীবিকার একমাত্র ভরসা হাওরের বড় ফসল। আর এই হাওরের বুক চিরেই ফের শুরু হয়েছে সড়ক নির্মাণের কাজ। শান্তিগঞ্জে সাংহাই হাওরে 4 কিলোমিটার সড়কের কাজ চলছে ধান নষ্ট করে। কৃষির ক্ষতির পাশাপাশি হাওরের দীর্ঘস্থায়ী ক্ষতির শঙ্কায় স্থানীয়রা। হাওড়ে এখন বোরো ধানের সমারোহ। সে ফসলের জমিতে চলছে সড়ক তৈরির খনন যন্ত্র।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পে শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওড়ে সড়কের কাজ হচ্ছে। গত বছর পানি চলে আসায় বন্ধ হয়ে গিয়েছিল কাজ। সম্প্রতি ফের শুরু হয়েছে জমিতে মাটি কাটা। কৃষকরা বলছেন, জমি থেকে মাটি তুলে আবার জমিতে রাস্তার জন্য ফেলে উঁচু করা হচ্ছে। সড়ক ও দুই পাশে মাটি তুলে খালের মতো করায় প্রস্থে 100 ফুট করে ফসলি জমি নষ্ট হচ্ছে। ধান পান নষ্ট হইতেছে, এরপরে আমরা পরিবেশ নষ্ট হওয়ার আমরা বড় সমস্যা, আমরা লসে। কৃষকদের প্রচুর পরিমাণ ফসলি জমি নষ্ট হয়েছে, যে জমিগুলো হাওরের মধ্যখানে যে জমিগুলো গুরুত্বপূর্ণ থাকে। পূর্ব পাড়ের ডুংরিয়া গ্রাম থেকে হাওরের মাঝখান দিয়ে সড়কটি যাবে পশ্চিম পাড়ের হাসনাবাদ গ্রামে। স্থানীয়দের দাবি, প্রকল্পটি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নানের ইচ্ছায় নেওয়া। হাওরের সড়ক নির্মাণে কৃষকদের ক্ষতিপূরণ নিয়েও নেই কোনো আলোচনা। তবে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু এটা একটা অনুমোদিত প্রকল্প এবং এটা আমরা ইতিমধ্যে কাজটা বাস্তবায়ন করা হচ্ছে, কৃষক এবং অন্যান্য স্টেক হোল্ডাররা যদি আমাদের কাছে এখানে এই নিয়ে কোনো ধরনের তাদের অভিযোগ বা পরামর্শ আমাদের কাছে পাঠানো হয়, তাহলে আমরা আমাদের ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই জিনিসটা প্রেরণ করব। সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি টাকা। অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের ইতিহাসে প্রথমবার চালু হতে যাচ্ছে সমুদ্রপথে ফেরি চলাচল। তবে চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি চলাচলের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু অবকাঠামোগত ও প্রাকৃতিক বাধা। সেগুলোর সাথে নিয়ে এই ফেরি চলাচল কতটা সফল হবে সেই শঙ্কার মেঘও রয়েছে দ্বীপবাসী এবং সংশ্লিষ্টদের মনে। মূল ভূখণ্ডে যাতায়াতে পানি বা কাদা মারানো দুর্ভোগ সন্দ্বীপবাসীর দৈনন্দিন জীবনের অংশ। দুই পারের যানবাহন সংকটের পাশাপাশি ঝড় বৃষ্টি, জোয়ার ভাটার মতো প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই। তবে দুর্ভোগ কমাতে এবার আশার আলো দেখছে দ্বীপবাসী। সব ঠিক থাকলে 24 মার্চ চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে শুরু হচ্ছে ফেরি চলাচল। উত্তাল সমুদ্রে ফেরি চলাচলের খুঁটিনাটি যাচাইয়ে হয়েছে পরীক্ষামূলক চলাচল। ফেরি চালু হলে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়ায় দিনে 2 বার যাতায়াত করা যাবে। আমি তো আশাবাদী, সন্দ্বীপের মানুষের অনেক উপকার আসবে। বাস সার্ভিস চালু করছে, আবার বিভিন্ন জায়গা থেকে আপনার ট্রাক, কাভার ভ্যান সহ প্রাইভেট কার, এটা আমাদের মতো একদম আমাদের মনে স্বপ্নের মতো। ফেরি চালু করতে 2 প্রান্তের নতুন সড়ক, ফেরিঘাট, পার্কিং সহ নানা অবকাঠামোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের এই সার্ভিসটা একেবারেই নতুন, আমাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নাই, এই জন্যই আমরা ট্রায়ালটা করতেছি। ট্রায়ালে কী সমস্যা বের হচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করে সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছি। সমুদ্রের উত্তাল ঢেউ উপেক্ষা করে এমন প্রকল্পের অবকাঠামো বর্ষায় কতটুকু স্থায়ী হয় তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। যখন জোয়ারটা আসবে তখন এখানে আসলে আপনি দাঁড়াই থাকতে পারবেন না, যেখানে এখন দাঁড়ানো আছেন, এটা টোটালি পানির তলে চলে যাবে। তো এইগুলো চ্যালেঞ্জ মোকাবেলায় দেখি আমরা যদি সাস্টেনেবল হয় এবং এটা যদি আসলে ভায়াবল হয়, ভায়াবল বলতে ফাইন্যান্সিয়াল বিষয়টা তো রয়েই গেছে, তাহলে হয়তো আমরা এটা চালাবো। ট্রায়াল রানে প্রতিবার ফেরি পারাপারে সময় লেগেছে সোয়া 1 ঘন্টা। গাড়িতে করে মূল ভূখণ্ডের সাথে যাতায়াতের এক অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে সন্দ্বীপবাসীর। এই স্বপ্নের হাতিয়ার এই ফেরি বিভিন্ন চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে কতদিন টিকে থাকতে পারে সেটি এখন দেখার বিষয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাঁশবাড়িয়া ঘাট, চট্টগ্রাম। চট্টগ্রামে জায়গা দখল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে 2 জন গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে 1 জন আহত হয়েছেন। শুক্রবার রাতে খুলশীর কুসুমবাগে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী শরীফ, জাহাঙ্গীর ও সোহাগের নেতৃত্বে 15 থেকে 20 জন অস্ত্র নিয়ে এলাকায় ঢোকে। এ সময় বিএনপির লালখান বাজারের সভাপতি শাহ আলমের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে জিহাদ ও রমেজ গুলিবিদ্ধ হন। এছাড়া ছুরিকাঘাতে আহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী মোহাম্মদ কামাল। এই ঘটনার পর খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরের হায়দারগঞ্জে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে 12 জন আহত হয়েছেন। চাঁদাবাজ, ডাকাত, ওদের আর কোনো দলীয় পরিচয় নাই, ওরা দলের নাম ভাঙা খায় সব জায়গা থেকে। আমাদের এলাকায় এমন কোনো জমিদার নাই, ওরা চাঁদাবাজি করে নাই, ডাকাতি করে নাই। এটার প্রতিবাদ করতে গিয়ে আজকে আমার 2টা ভাই গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে। রাজধানীর পল্লবীতে মোহাম্মদ সেলিম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সেলিম গোলাম মোহাম্মদের ছেলে। শুক্রবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। নিহত সেলিম এক সন্তান ও স্ত্রীকে নিয়ে মিরপুর 11 নম্বর সেকশনের বিহারি ক্যাম্পের
ওয়াবদা কলোনিতে থাকতেন। সেলিমকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একটি কারচুপি কারখানায় কাজ করতেন তিনি। হাসপাতালে নিহতের আত্মীয়রা দাবি করেন, স্থানীয় মাদক কারবারির সঙ্গে পূর্ব শত্রুতার জেরে সেলিমকে হত্যা করা হয়েছে। 2018 সালে একবার মামলা করেছিল তারপরে সেলিমকে, কিন্তু সে মরে নাই। আজকে তার ফুল পরিবার জনি, রনি, সনি, রানী, ইভেন মামুন যার বাবার নাম তাজ, এরা মিলে দাবুটি দিয়ে কোপাইতেছিল। আমি তখন মাগরিবে নামাজ পড়ে ঘরে ঢুকতেছি, ঠিক এই আমার ঘরের গেটের সামনেই পুরা শরীরে স্পট ওর পরে আমার অবস্থা দেখতে পারেন আপনি কি হবে, পুরা শরীরে আমার রক্ত, কিন্তু প্যান্ট পুরা রক্ত থেকে ভরে গেছে আমার। সেলিম আসছিল দাওয়াত খেয়ে যাইতেছিল আর ওরা ওখানে ধরে লাইছে। ধরার পর পারভেজ হাতে পিস্তল ছিল, পিস্তল নিয়ে বলে কেউ সামনে আসবে না। আর ভাই যেত রনি, জনি, রাজু, রাসেল, জাহিদ আর সীমা, সোনি, রানী, এরা সবাই মিললা ওই সেলিম রে ধইরা ঠিকসে মারছে। আর রনি যে দেখছি এদিকে ছুরি নিয়ে জবাব করতেছে। এবার ঈদযাত্রায় ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী অংশে যানজটের সংখ্যা করা হচ্ছে। চলমান 6 লেনের উন্নয়ন কাজে ধীরগতি, খানাখন্দ ও থ্রি-হুইলারের অনিয়ন্ত্রিত চলাচলে বেড়েছে ভোগান্তি। মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে ছোট বড় খানাখন্দ। মহাসড়কে চলছে 6 লেনের নির্মাণ কাজ। এছাড়াও অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল। সবকিছু মিলে রোজার শুরু থেকেই সৃষ্টি হচ্ছে যানজট। মহাসড়কে অস্থায়ী দোকানপাট, সবজির হাট, গাড়ি পার্কিং, থ্রি-হুইলার চলাচলেই ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের। রাস্তার কাজ করতেছে, জায়গায় জায়গায় ফ্লাইওভারের কাজ হইতেছে, একটু যানজট হইতে পারে। বেলানগর এই জায়গাটা একটু যানজট একটু বর্তমানে একটু বেশি হচ্ছে আর কি। কারণ হলো রাস্তার কাজের জন্য রিক্সা অটো অতিরিক্ত রোডের মাঝে আমরা চালাইতে অনেক সমস্যা হয়ে যাইতেছে। যানজট নিরসন সহ ডাকাতি ও ছিনতাই রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে মাইকিং সহ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যেকটা স্ট্যান্ডে আমাদের স্ট্যাটিক ডিউটি করা হচ্ছে। ট্রাফিক ডিউটির পাশাপাশি সেখানে রোডকে নির্বিঘ্ন রাখার জন্য আমাদের পুলিশের ফোর্স মোতায়েন রয়েছে এবং হাইওয়ে পুলিশের সাথে আমাদের একটি সমন্বয় করা হয়েছে। মহাসড়কের নরসিংদী অংশের 8টি বাস স্ট্যান্ড এবং বাজারে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশের সার্বক্ষণিক 3টি পেট্রোল টিম যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুষ্টিয়ার মিরপুরে গরু বোঝাই ট্রাক, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মেহেরপুর থেকে ছেড়ে কুষ্টিয়াগামী একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হলে ট্রাকটি সড়কের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী, ট্রাক চালক সহ 4 জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে 3 জনের অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরমান আলী ও সজীব আহমেদ মারা যান। জামালপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে যুবককে ডেকে গরু চুরির অপবাদ দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, গত বুধবার পাওনা টাকা দেওয়ার কথা বলে রাজমিস্ত্রি মামুনকে ডেকে নিয়ে যান হাসমত তালুকদার। এ সময় টাকা নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাসমত, তার স্বজন এবং প্রতিবেশীরা রাজমিস্ত্রি মামুনকে গরু চুরির অপবাদ দিয়ে মারধর করেন। এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় 21 জনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগীর পরিবার। এর মধ্যে 2 জনকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে। আমার ছেলে টাকা পাইতো, টাকার নাইকে ডাইকে নিছে, ডাইকে নিয়ে হাইরা আমার ছেলেরা মারলো করে। যেটা সঠিক তদন্ত কইরা যে অপরাধী, মূল অপরাধী যে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। এই ঘটনায় যে ছিল আহত মামুনকে যে আমাদের নূর মোহাম্মদ সে জামালপুর সদর হাসপাতালে নেয়। তার অবস্থার গুরুতর দেখা জামালপুর সদর হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা ও চ্যানেল 24-এর সাংবাদিক সহ 4 গণমাধ্যম কর্মী। এ সময় রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শুক্রবার রাত 11:30টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা জানান, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগের তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা হাসপাতালের নতুন ভবনে যান। এ সময় হাসপাতালের ভেতরে থাকা কয়েকজন যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে যৌথ বাহিনী ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।